ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে একটা তোলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। তোলকালাম পরিস্থিতি কোন দিক থেকে? একই দিনে কিছু একটা রহস্য কোথাও না কোথাও গন্ধ পাওয়া যায় কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। ঠিক একই দিন 2 জুন 2026 পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, তিনি তার দেশের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কাকে দিয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন তার সব আমি জানি। ওসমান হাদির হত্যার পেছনে কারা দায়ী, কারা যুক্ত, সবকিছু জানি। এবং তার চেয়ে সিরিয়াস কথা হলো যে তিনি বলছেন যে হাদি হত্যার পরে অভিযুক্ত 2 খুনি যারা, তারা সীমান্ত পার হয়ে মেঘালয়ে গিয়েছিল, মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে গেছে এবং পুলিশের হাতে তখনই ধরা পড়ে। এবং সেই খবরটা যেন প্রকাশ করা না হয় সেই জন্য অমিত শাহ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছিলেন এগুলো গোপন রাখার জন্য। কতটা গুরুতর অভিযোগ বলার অপেক্ষা রাখে না। এই খবর যে তোলপাড় করবে বাংলাদেশে, নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না এবং তোলপাড় করেছে। এই যারা হাদি হত্যার পরে নানানভাবে তৎপর, ইনকিলাব মঞ্চের বর্তমান সদস্য সচিব, সে বলছে পর্যন্ত যে ওসমান হাদির খুনে ভারত জড়িত, মমতা কি ও কাকে লুকাচ্ছেন, কার নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হবে, এর উত্তর স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত, এই প্রশ্নে ছাড় নেই। আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ। মমতা এই কথাও বলেছেন যে হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে। এবং তিনি এই মুহূর্তে 2 দেশের, বাংলাদেশকে তিনি ভালোবাসেন, তার মুখের কথা অনুযায়ী তিনি ভালোবাসেন, সেই জন্য তিনি এই নামটা প্রকাশ করছেন না। তাহলে কত ভয়াবহ জায়গায় মমতা আলোড়ন করার চেষ্টা করছে। যদিও মমতার নির্বাচনে পরাজয়, মারাত্মক ভরাডুবির পর তার এই বক্তব্য ঠিক কনফিডেন্ট দিতে পারছে না সবাইকে, যে তিনি কি আবোল তাবোল বলছেন। হাদি হত্যার সঙ্গে জড়িত যারা, তারা কলকাতায় ধরা পড়া এবং তাদেরকে আবার কেন্দ্রীয় জায়গায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। এর সাথে কি কোনো যোগসূত্র আছে কোনো কিছুর? ওই 2 জন যারা কলকাতায় পশ্চিমবঙ্গে ধরা পড়েছিল, তাদের কাছে এমন কোনো তথ্য আছে যে তারা যদি মুখ খুলে ফেলে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। এই হাদি হত্যার কারণে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বক্তব্য, এটা আমলে নেওয়া যায় কিনা? বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি বলছেন ভারত বিরোধী বক্তব্য তো বাংলাদেশে এখন সবাই দেয়, সরকার, বিরোধী দল, জামাত, এনসিপি দেয়, কিন্তু ওসমান হাদি কেন টার্গেট হবে? এর থেকে বড় বড় ভারত বিরোধী কট্টর রাজনীতিবিদ তো আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, সেই কথা যদি ধরে নেওয়া হয় যে ভারত সরকার কোনোভাবে এই হত্যাকাণ্ডে জড়িত, তাহলে প্রশ্ন উঠতেই পারে যে ওসমান হাদি ছিল তীব্র ভারত বিরোধী একজন বক্তা, ভেতরে অন্তরে কি ছিল তা তো আমরা জানি না। তো সেই জায়গা থেকে ওসমান হাদি কি ভারত বিরোধী হওয়ার কারণে ভারত সরকার তাকে শেষ করবে, এইটা সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এড়িয়ে দিচ্ছেন। ঠিক এই সময় একই দিনে আমি বলছি যে মমতা 2 জুন যখন এই কথা বললেন, ঠিক একই দিনে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, সে একদম বোম ফাটিয়ে দিয়েছে। মানে আরো মমতার চেয়ে আরো 1 ডিগ্রি উপরে গিয়ে তোলপাড় করা পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিয়ে, ওসমান হাদির বড় ভাই, তাকে অনেকেই বলেন যে পুরস্কৃত করার জন্য লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে 2nd সেক্রেটারির পদ দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এমন অভিযোগও উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার, তারা কি ওসমান হাদির হত্যাকারীরা ধরা পড়ুক সেটা চেয়েছিল। অভিযোগ আছে এরকম যে ওই যে 2 শুটার ফয়সাল এবং আলমগীর, তাদেরকে বর্ডার পার করার জন্য যে সময়টা, সেই সময়টা বাংলাদেশের ইউনূস সরকারই বের করে দিয়েছিল। সেই সময়ের মধ্যে পুলিশ যথাযথ, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তৎপর হলে তাদেরকে ধরে ফেলা সম্ভব ছিল, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পরেও তাদেরকে সীমান্ত পার হয়ে যেতে দেওয়া হয়। এবং এমনও অভিযোগ উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও জানতো যে ওসমান হাদি খুনিরা তাৎক্ষণিকভাবে ভারতে ধরা পড়ে গেছে, এবং বাংলাদেশের সেই অন্তর্বর্তী সরকারও চায় নাই যে ওসমান হাদি হত্যার এই হত্যাকারী যে ধরা পড়েছে সেই খবর প্রকাশ হোক এবং তাদের মুখ দিয়ে কোনো সত্য বের হোক। সেই সময়ে এসে
যখন ওসমান হাদির ভাই এর আগেই তিনি হুমকি দিয়ে রেখেছেন যে তিনি এমন কিছু তথ্য দিবেন, এমন কিছু তথ্য জানেন, প্রকাশ করতে চান যে সেটা প্রকাশ করলে ইনকিলাব মঞ্চের অনেকের মুখে চনকালি পড়ে যাবে। তারপর বেশ কয়েকদিন ওয়েট করলেন। ওয়েট করার পরে তার ফেসবুক পোস্টে ওসমান হাদির বড় ভাই দাবি করছে, তিনি দুইটা পোস্ট দিয়েছেন। প্রথম পোস্টে ওমর হাদি লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। এরপরে আরো সাংঘাতিক রকম কথা বলেছে ওসমান হাদির ভাই, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তার মানে বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা একজন ব্যক্তি, সে জানে যে কারা হাদিকে হত্যা করেছে এবং তাদের দ্বারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও হুমকির মুখে। বাংলাদেশের দায়িত্বশীল একটা সরকারি পদে থেকে একজন লোক এই পোস্ট দিচ্ছে। হাদি হত্যার বিচার আপনি না করলে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাদির ভাই বলছে, আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন, হাদি হত্যার বিচার করুন। এরপর আরো সেন্সিটিভ জায়গায় হাত দিয়েছেন ওসমান হাদির ভাই। সবসময় ওসমান হাদি হত্যার পরে একটা অংশ তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে মির্জা আব্বাস এই ঘটনা ঘটেছে। হাদি যেহেতু ঢাকা ৮ মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে চেয়েছিল, সেই জন্য ঝাঁপিয়ে পড়েছিল যে মির্জা আব্বাস লোকজন বা মির্জা আব্বাস করিয়েছে হাদিকে হত্যা। সেই জায়গা থেকে আলোচনা হয়েছিল যে কার কার লাভ, যদি এমন ধরা হয় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, এই তিনটা অংশের মধ্যে যদি হাদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে কার লাভ বেশি। এর পরপরই হাদি হত্যার বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময়ে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানেই বলা হয়েছে যে হাদি হত্যার বিচার হতে হবে, আর না হলে নির্বাচন হওয়া যাবে না, নির্বাচন বাতিল করতে হবে। এবং জামাতে ইসলামী তখন নির্বাচন চাইতো না, এমন আলোচনাও আছে। সেই প্রেক্ষাপটে দ্বিতীয় পোস্টটিতে ওসমান হাদির ভাই লিখছেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন ব্যক্তিগত সহকারী পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। হাদি যেন ঢাকা ৮-এ নির্বাচন না করে সেজন্য হাদির পরিবারকে প্রেসার দেওয়া হয়েছে। যেখানে হাদি হত্যার পরে সেখানে নির্বাচন করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, এবার আসছে আলোচনায় পত্রপত্রিকার খবরে যেটা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে কর্মরত চুক্তিভিত্তিক রয়েছেন ওমর বিন হাদি, মানে হাদির ভাই। তিনি সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের পোস্ট দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন তিনি বিধিমালা লঙ্ঘন করেছেন, কেউ বলছেন সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা তিনি মানেননি। ফলে দেখার বিষয়, আমরা দুটি দিকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। একটা দিক হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে ইঙ্গিত করে অভিযোগ, এবং সরাসরি তিনি অমিত শাহের নাম বলেছেন যে অমিত শাহ তাকে ফোন করে হাদির হত্যাকারীদের, অভিযুক্তদের যে ধরা হয়েছে সেটা গোপন রাখতে বলেছে। অমিত শাহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাতের একজন এপিএস এর নাম যেটা হাদির ভাই বললেন, সেদিক থেকে জামাতের প্রতিক্রিয়া কি। এই বিষয়গুলো খুবই একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং হাদি হত্যা নিয়ে চারদিকে কথা হচ্ছে, বাট বাংলাদেশের তদন্তের কিন্তু তেমন কোনো আলোর মুখ নাই। বাংলাদেশের টাস্কফোর্স তেমন উত্তর দিচ্ছে না, কাজ করছে না। বাংলাদেশে এর বিচার প্রক্রিয়া নিয়ে নানান রকম হতাশা তৈরি হয়েছে। হাদি হত্যার জন্য তাকে ইনকিলাব মঞ্চ সময় বেঁধে দিয়েছিল, সেসব অতিক্রান্ত হয়েছে। অনেকে বলছেন যে এটাকে শেষ পর্যন্ত ভিন্ন কোনো দিকে মোড় নেয় কিনা, এবং শেষ পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের মতো এটা একেবারে ধোঁয়াশার বাইরেই থেকেছে। কিন্তু যদি জাতীয় আন্তর্জাতিক অঙ্গনের খেলা হয়ে থাকে তাহলে এর ভিতরে খুব গুরু রাজনীতি জড়িত আছে। হত্যাকাণ্ড নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এর প্রধান কারণ হলো যে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ধর্মতলায় একটি ধর্ণা দেওয়ার প্রোগ্রামে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যে তিনি নাম উল্লেখ না করেও হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছেন। এবং তিনি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
তার দিকে আঙুল তুলে বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, মানে অ্যাজ ইফ যে হাদি হত্যাকাণ্ডর খুনটা করিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই খুনের বিস্তারিত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জানেন, এবং কারা কারা হত্যায় জড়িত ছিল সেটিও তিনি জানেন, কিন্তু তিনি মুখ খুলবেন না। প্রথমত আমার অনুরোধ থাকবে, দিদি প্লিজ আপনি মুখ খুলুন। হৃদয়কে তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার, কথার ভাণ্ডার বানিয়ে রেখে এভাবে একটা হত্যাকাণ্ডর পুরো বিষয়টা আপনি চেপে যাবেন, এটা কি ঠিক? দ্বিতীয় প্রশ্নটি আমার জেগেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কোনো খুন করান, তাহলে সেই খুনিকে তিনি মেঘালয় সীমান্ত পথে, অবৈধ পথে ঢুকিয়ে পশ্চিমবাংলায় পাঠাবেন। এটি আমাকে যদি বিশ্বাস করতে বলেন, তাহলে আমি কিন্তু ভাই বিশ্বাস করতে পারবো না। আপনাদের গুলশানের ওয়েস্টিন হোটেলের একজন আমেরিকান স্পাই এজেন্টের মৃত্যুর কথা মনে আছে? হোটেল রুমে তার লাশ পড়েছিল, আমেরিকান এম্বাসি তার পোস্টমর্টেমটা পর্যন্ত করে। যারা বিশ্ব রাজনীতির খোঁজ রাখেন, কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে একজন কানাডিয়ান শিখ, তিনি খুব সক্রিয় নেতা ছিলেন, তাকে কে বা কারা হত্যা করেছে, এবং সেই হত্যার পরে জাস্টিন ট্রুডোর কানাডার সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয়, তাহলে অমিত শাহ কি এত কাঁচা কাজ করবেন? বরং যদি ওসমান হাদির ভাইয়ের স্ট্যাটাসটা দেখেন, এই যে শরীফ ওমর হাদি, তিনি বলেছেন যে জামাতে ইসলামের যে আমির, তার একজন পিএস এই হাদি হত্যার ক্ষেত্র তৈরি করেছে, এবং ঢাকা ৮-এ হাদি যে নির্বাচন করতে চেয়েছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার ভাই আরো একটি স্ট্যাটাসে বলেছেন যে ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারে আছে এরকম কয়েকজন এমপি এই ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এটি বরং অধিক গ্রহণযোগ্য মনে হয় এই কারণে যে জামায়াতে ইসলাম, তার সাথে পশ্চিমবঙ্গের মমতার একটা ভালো সম্পর্ক আছে। কদিন আগে আমি বলেছিলাম যে মমতা নিজে ডিপ স্টেটের এজেন্ট, এবং তিনি এই রাজনীতির ইসলামকে যেভাবে ধারণ করে, এবং সেটাকে কেন্দ্র করে বলা যায় যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি অনেক জঙ্গিদেরও লালন করেন, এবং সেই হিসেবে শুধু ডিপ স্টেট না, আইএসআই এর সাথে যদি তার সম্পর্ক থাকে আমি অবাক হব না। সুতরাং জামাত, মমতা, আইএসআই, ডিপ স্টেট, ইউনূসের উপদেষ্টা, এগুলো যদি মিলান তাহলে কিন্তু 2-এ 4 হয়ে যায়। আদিকে গুলি করা হলো 12ই ডিসেম্বর 2025 শুক্রবার দিন। তারপরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আসলে আই ওয়াশ বিইং এ ডক্টর, আমি বলতে পারি যে এই পাঠানোটা প্রয়োজনীয় ছিল না। তাকে এভার কেয়ারে বা ইভেন ঢাকা মেডিকেলেই ওই রোগীর ক্ষেত্রে যে চিকিৎসা দেওয়ার সেটা দেওয়া হয়েছিল, এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং সেটাই হয়েছে। তো তারপর থেকে আজ পর্যন্ত সরকার তদন্ত করে খুনি বের করতে পারলো না। একবার চার্জশিট দিয়েছে, সেটা আবার বাদীপক্ষ নারাজি দিয়েছে। আরো একটি প্রশ্ন উঠেছে, যেটা একটু বলি, যে যাদের খুনি বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, যারা ভারতে গ্রেপ্তার হয়েছে, এই ফয়সাল করিম মাসুদ তো ওসমান হাদির খুবই ঘনিষ্ঠ ছিল। বেশ কিছু ছবিতে দেখা গেছে তারা অফিসে একসাথে আড্ডা দিচ্ছে, নির্বাচনী প্রচারণায় একসাথে কাজ করছে। তাহলে এই ফয়সাল করিম মাসুদ খুনি হয় কি করে? অথবা এমনও হতে পারে যে ফয়সাল করিম মাসুদ কদিন আগে জেল থেকে বেরিয়েছে, তাকে এই হাদিকে হত্যার জন্য এই হাদির সাথে ফিট করা হয়েছে। কারা তাকে হাদির কাছে এনেছিল, এই প্রশ্নটি উঠেছে। এবং এই প্রশ্নটি ওঠার সময়, যখন এই প্রশ্নটি করা হয় হাদির ইনকিলাব মঞ্চের বর্তমান নেতা জুবায়ের এবং জুমাকে, তারা কিন্তু এই প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পারেন না। হাদিকে হত্যার যে অভিযোগের কথা বলা হলো, জামাতের আমিরের পিএস, উপদেষ্টা, এমপি,
আজকাল অভিযোগের আঙ্গুল কিন্তু এই জাবের এবং জুমার দিকেও উঠছে। এবং এই যে দেখেন মমতা দি এত কিছু বললেন, বাংলাদেশে ইনকলাব মঞ্চের তো একেবারে অচল করে দেওয়ার কথা ছিল দেশ। তারা কি আজকে শাহবাগে গিয়েছেন? তারা কি বিশাল আন্দোলন গড়ে তুলেছেন? আদি ছিল আসলে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আদিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য হত্যা করেছে। তাকে প্রথমে হত্যাযজ্ঞ করা হয়েছে, এই হত্যাযজ্ঞ করার পরে তাকে প্ল্যান অনুযায়ী খুন করা হয়েছে। আবার হাদি হত্যার পরে আমরা দেখলাম তার যে অভিযুক্ত খুনি ফয়সাল, সে দুবাইয়ের থেকে ভিডিও করেছে, বলছে সে যে দুবাইয়ে ছিল এবং সে দুবাই যে গেছে তার বোর্ডিং পাস পর্যন্ত দেখিয়েছে। তারা তাকে এই বোর্ডিং পাস করে দিয়েছিল যদি সে দুবাই না গিয়ে থাকে। সুতরাং তার হত্যাকাণ্ডের সাথে কিন্তু অনেক এজেন্সির নামও জড়িয়ে যাচ্ছে। এবং একটি এজেন্সির মহাপরিচালক দিল্লি গিয়েছিলেন এবং তিনি ফিরে আসার পরপরই এই কথিত 2 খুনি গ্রেপ্তার হলেন। আবার এও এখন বলা হচ্ছে যে এই কথিত 2 খুনি গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশ থেকেও নাকি ফোন গেছে, কিন্তু তাদের এই মুহূর্তে ফেরানোর দরকার নাই। সুতরাং আদিকে খুন করা হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং তারা সেক্ষেত্রে সফল। নাহলে হাদির মতো একটা ছেলে যে অশালীন ভাষায় কথা বলেছে, বরিশালের অশালীন ভাষায় কথা বলেছে, ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্সে, আহামরি কোনো মেধার স্বাক্ষর আমরা পাই না। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বোধহয় শিক্ষকতা করতেন। তার একটা ইউটিউব আমি দেখেছি কন্টেন্ট, তিনি বিসিএস পরীক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছেন। তিনি ইংরেজিদের শেখাচ্ছেন, সেই ইংরেজিটা ভুল। তিনি ভুল ইংরেজি শেখাচ্ছেন বিইং এ টিচার। তো এই হাদিকে মহিমান্বিত করে তাকে এইভাবে রাজনীতিতে এনে খুন করে আবার তার বেনিফিট নিলেন কারা? এবং 2 বাংলায় যে সব রসুনের এক জায়গায় গোড়া, তো 2 বাংলায় যাদের গোড়া এক জায়গায়, এদিকে জামাত ওদিকে মমতা, তারা আজকে আবার নতুন নাটক শুরু করেছে। আবার হাদিকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন ছিল। হাদি হত্যার পরে রাষ্ট্র অনেক টাকা দিয়েছে, হাদির বোনকে দিয়েছে, ভাইকে চাকরি দিয়েছে, বিশাল জব। তো তার ভাই তো এই পদে চাকরি পাওয়ার মতো লোক না। আবার তার বউ, তাদেরও টাকা দিয়েছে, আবার বউকে ব্লাড দেয় নাই, বোনকে দিয়েছে। এরকম পরিবারের মধ্যেও কিন্তু কি পেলাম না নিয়ে একটা টানাপোড়েন আছে। তো এই মুহূর্তে এই অবস্থায় মমতাদির উচিত বলা যে তিনি কি জানেন কারা এই খুনের সাথে জড়িত, নাকি তিনি বাংলাদেশের রাজনীতির মতো এখন পশ্চিমবঙ্গে হাদি কার্ড খেলা শুরু করছে। কারণ তার দল তো, যদি ভুল না জেনে থাকি, অলমোস্ট ভেঙেই গেছে বলা যায়। তার তৃণমূলের অধিকাংশ বিধায়ক আলাদা হয়ে তারা একটা আলাদা ফ্রাকশন করছে, আলাদা দল করতেছে। এমনকি তৃণমূলের ঘাসফুল প্রতীকটাও তারা নিয়ে নিতে পারে। তো দিদি এখন আসলে ভীষণ বিপদে আছে। সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি আমাদের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য এমন কোনো স্টেটমেন্ট করেছে কিনা সেটাও আমাদের ভাবতে হবে। তবে দিদির উচিত এই হাদির বিষয়ে ঝেড়ে কাশা।